প্রিয় ছাত্রছাত্রীরা, আমার আমি যে বিষয়টা একাদশ শ্রেণীর রসায়নের যেই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, জারণ বিজারণ, তার দ্বিতীয় পর্ব আজকে শুরু করছি। আমার এই ক্লাসটা নিতে একটু দেরি হলো, পোস্ট করতে একটু দেরি হলো। তো আমি তোমাদের গতদিন যে বাড়িতে একটা কাজ দিয়েছিলাম, সেই কাজটি তোমরা আমাকে কেউ সেরকম কমেন্ট করোনি। যাই হোক, আমি সেই মানে যে কাজটি দিয়েছিলাম সেটা নিয়ে একটু আজকে মানে ক্লাস শুরুর আগে একটু আলোচনা করে নিই। আমি গতদিন যে বিক্রিয়াটি দিয়েছিলাম, বলেছিলাম যে এই বিক্রিয়ায় আমার প্রত্যেকটি মৌলের উপস্থিত প্রত্যেকটি মৌলের জারণ সংখ্যা আমরা কি করে বের করব। তো জারণ সংখ্যা নির্ণয়ের কতকগুলো নিয়ম আছে। যেমন জারণ সংখ্যা নির্ণয়ের আমি বলেছিলাম যে মুক্ত মৌলের জারণ সংখ্যা সবসময় শূন্য হয়। যেমন ক্ষার ধাতু বলতে অর্থাৎ গ্রুপ ওয়ানে যে সমস্ত ধাতুগুলো আছে, অর্থাৎ গ্রুপ ওয়ানে কি কি ধাতু আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম। এই ক্ষার ধাতুগুলির জারণ সংখ্যা সবসময় +1 হয়। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির জারণ সংখ্যা সবসময় +2 হয়। হ্যালোজেন মৌলগুলির জারণ সংখ্যা সবসময় -1 হয়। এই কতকগুলো বলে দিয়েছিলাম নিয়ম। তো আমি প্রথমেই দেখি, প্রথম যে যৌগটি আছে যে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটে প্রথম হলো হচ্ছে পটাশিয়াম। এই মৌলটি যেহেতু ক্ষার ধাতু, তাহলে এর জারণ সংখ্যা কত হবে? +1। এবং অক্সিজেনের জারণ সংখ্যা আমরা বলে দিয়েছিলাম যে অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় -2 হয়। কিছু বিশেষ ক্ষেত্রে সেটা -1ও হতে পারে, যেমন যেগুলোতে পারঅক্সাইড বন্ধন থাকবে। ঠিক আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে এই যৌগে পটাশিয়ামের জারণ অবস্থাটা হলো হচ্ছে +1, অক্সিজেনের জারণ অবস্থাটা হচ্ছে -2। তাহলে ক্রোমিয়ামের জারণ অবস্থাটা আমরা কি করে বের করব? আমরা ক্রোমিয়ামের যেহেতু জানি না, সেহেতু আমি x ধরবো। তাহলে পটাশিয়াম হলো হচ্ছে +1 করে আমার কটা আছে? দুটো পটাশিয়াম আছে, প্লাস আমার ক্রোমিয়াম আছে দুটো, তাহলে 2x, প্লাস অক্সিজেন আছে 7টা, এক একটির জারণ অবস্থা হচ্ছে -2 করে, মোট জারণ অবস্থার যোগফল হচ্ছে কত? 0। তাহলে আমার এটা করলে কত হবে? +2 + 2x - 14 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে +2x - 12 ইকুয়ালস টু কত? 0। তাহলে +2x ইকুয়ালস টু +12। তাহলে x ইকুয়ালস টু আমার দাঁড়াচ্ছে কত? +6। অর্থাৎ এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ অবস্থা কি পেলাম? দেখতে পেলাম, আমার সেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে +6। এবার আমি আসি ফেরাস সালফেটে। ফেরাস সালফেটে আমরা জানি যে সালফার অক্সিজেন হলো হচ্ছে -2 জারণ অবস্থায় থাকে। সালফারের জারণ অবস্থাটা যদি আমি একটু বের করতে চাই, আচ্ছা এবার দেখো ফেরাস আয়ন, যেহেতু ফেরাস আয়নের যোজ্যতা কত? +2, তাহলে সেটাই হবে হলো হচ্ছে তার জারণ অবস্থা। তাহলে সালফারের জারণ অবস্থাটা একটু বের করে দেখি। +2 + x +2 ইন্টু কত হবে? 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে +2 + x - 8 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে x - 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ x ইকুয়ালস টু কত হবে? +6। অর্থাৎ এখানে সালফারের জারণ অবস্থাটা হলো হচ্ছে +6। এবার চলে আসি আমি সালফিউরিক অ্যাসিডে। সালফিউরিক অ্যাসিডে আমি বলেছিলাম হাইড্রোজেন সবসময় +1 জারণ অবস্থায় থাকে, আর যদি হাইড্রাইড যৌগ হয় সেক্ষেত্রে হাইড্রোজেনটা জারণ অবস্থাটা হয় হলো হচ্ছে -1, এবং অক্সিজেনের জারণ অবস্থা হলো হচ্ছে -2। সালফারের জারণ অবস্থা সালফেটে কত হয়? +6। একটু আগে আমরা ক্যালকুলেট করে দেখলাম। একইভাবে আমরা যদি ক্যালকুলেট করি এই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে সালফারের জারণ অবস্থাটা হবে হলো হচ্ছে +6। এবার আমরা চলে আসি বিক্রিয়াজাত পদার্থের সাইডে। বিক্রিয়াজাত পদার্থে একইভাবে পটাশিয়াম এখানে জারণ অবস্থাটা হলো হচ্ছে +1, অক্সিজেন হচ্ছে -2, সালফারের জারণ অবস্থাটা হলো হচ্ছে +6। এবার চলে আসি ক্রোমিয়ামে। ক্রোমিয়াম হলো হচ্ছে, দেখো ক্রোমিয়াম হলো হচ্ছে সালফেটে অক্সিজেনের জারণ অবস্থাটা হলো হচ্ছে -2, সালফারের জারণ অবস্থাটা +6। ক্রোমিয়ামের জারণ অবস্থাটা একটু বের করে দেখি। ক্রোমিয়াম দুটো আছে, তার মানে 2x, প্লাস আমি যদি সালফেটটাকে মূলক হিসাবে ধরি, তাহলে সালফেট মূলকের হলো হচ্ছে জারণ অবস্থাটা হলো হচ্ছে -2, কটা আছে? 3টে আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0।
তাহলে 2x মাইনাস 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু আমার যেটা বেরোবে সেটা হচ্ছে +3, অর্থাৎ এখানে ক্রোমিয়াম আছে +3 জারণ অবস্থায়। এবার চলে আসি ফেরিক সালফেটে। ফেরিক সালফেটে আমি যদি আয়রনেরটা ধরি x করে, তাহলে দুটো আয়রন আছে, দুটো আয়রন মানে পরমাণু আছে, তাহলে 2x প্লাস সালফেটেরটা যদি ধরি আমি, সালফেটটা হলো মূলক হিসাবে যদি ধরি, সালফেট মূলকের জারণ অবস্থা হচ্ছে -2, তিনটে আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে 2x - 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। একইভাবে তাহলে x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে +3, অর্থাৎ আয়রন হলো হচ্ছে +3 জারণ অবস্থায় আছে, সালফেটে সালফার জারণ অবস্থা 6 আর অক্সিজেনের জারণ অবস্থা -2, জলে ওয়াটারের হাইড্রোজেনের জারণ অবস্থা হচ্ছে +1 এবং অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে -2। তাহলে দেখো আমরা এই বিক্রিয়ায় আমরা প্রত্যেকটি যে যৌগ আছে প্রত্যেকটি যৌগের কিন্তু আমি জারণ সংখ্যাটা আমরা অর্থাৎ জারণ অবস্থাটা আমরা কিন্তু লিখতে পারলাম। তাহলে এইভাবে আমরা কিন্তু জারণ অবস্থা কোন যৌগে কোন মৌলের কত, সেইভাবে আমাদের কিন্তু এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন করে আমাদেরকে লিখতে হবে। এবার দেখো এই বিক্রিয়ায় জারণ অবস্থা কার জারণ অবস্থার পরিবর্তন হয়েছে তোমরা খুব সহজে দেখতে পাচ্ছ। দেখো এখানে ক্রোমিয়াম যে মৌলটি আছে, ক্রোমিয়ামের জারণ অবস্থা এখানে +6 এবং এখানে ক্রোমিয়ামের জারণ অবস্থা হচ্ছে +3, অর্থাৎ এখানে দেখো ক্রোমিয়ামের জারণ অবস্থার একটা পরিবর্তন হয়েছে। এবং আরেকটি কি পরিবর্তন হয়েছে, আরেকটি দেখো এখানে আয়রনের জারণ অবস্থা হচ্ছে +2 এবং এখানে আয়রনের জারণ অবস্থা হচ্ছে +3, অর্থাৎ এখানে আয়রন পরমাণুর জারণ অবস্থার পরিবর্তন হয়েছে। দেখো আর কোনো জারণ অবস্থারই পরিবর্তন হয়নি কোনো মৌলেরই, যেমন পটাশিয়ামের এখানে +1 আছে, এখানেও পটাশিয়াম +1 আছে, অক্সিজেন -2 আছে, এখানে দেখো সমস্ত অক্সিজেনগুলি -2 আছে, এখানে দেখো সালফার +6 আছে, এপাশে দেখো সমস্ত সালফার অ্যাটমগুলো +6 আছে, অর্থাৎ দেখো জারণ অবস্থার দুটো পরিবর্তন হয়েছে। এখানে ক্রোমিয়ামের জারণ অবস্থা হ্রাস পেয়েছে, অর্থাৎ +6 থেকে +3 হয়েছে, আর এখানে আয়রনের জারণ অবস্থা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দেখো +2 থেকে +3 হয়েছে। তাহলে যেখানে আমরা বলেছিলাম যে আমরা একাদশ শ্রেণীতে জারণ বিজারণের যে সংজ্ঞাটা বলেছিলাম, যেখানে জারণ অবস্থা বৃদ্ধি পাবে সেটাকে আমরা জারণ বলবো, যেখানে জারণ অবস্থা হ্রাস পাবে সেটাকে আমরা বলবো বিজারণ। অর্থাৎ এই বিক্রিয়ায় আমরা খুব সহজেই এবার বলতে পারবো যেহেতু আয়রনের জারণ অবস্থা বৃদ্ধি পেয়েছে তাহলে এটিকে আমরা বলবো কি জারণ, এই বিক্রিয়াটিকে আমরা কি বলবো জারণ। এবং এখানে যেহেতু বিজারণ মানে এই বিক্রিয়াটিতে যেহেতু মানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে অর্থাৎ +6 থেকে +3 হয়েছে, তাহলে এটিকে আমরা কি বলতে পারি বিজারণ বলতে পারি। তাহলে আমরা কোনো একটি বিক্রিয়ায় কোনটি জারিত হচ্ছে এবং কোনটি বিজারিত হচ্ছে খুব সহজেই বলতে পারলাম। তাহলে আমাকে কোনটি জারিত হচ্ছে, আমার জারিত হচ্ছে ফেরাস সালফেট, এবং কোনটি বিজারিত হচ্ছে সেটা হলো হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এবার আমরা আজকে যেটা নতুন ভাবে শিখবো সেটা হলো হচ্ছে জারক পদার্থ। এবং আরেকটি যে জিনিস শিখবো সেটা হচ্ছে বিজারক পদার্থ। অর্থাৎ জারক পদার্থ কি এবং বিজারক পদার্থ কি। জারক পদার্থ কি, যে সমস্ত যৌগ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় তাকে বলবো আমরা জারক পদার্থ। এবং যে সমস্ত পদার্থ কোনো বিক্রিয়ায় অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় তাকে বলবো বিজারক পদার্থ। অর্থাৎ অন্যকে যেটি করবে, যেমন এখানে দেখো আমি যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রেই বলি, এই বিক্রিয়াটায় পটাশিয়াম ডাইক্রোমেটের নিজে কি হয়েছে বিজারিত হয়েছে, অর্থাৎ বিজারণ হয়েছে নিজে, অর্থাৎ নিজে বিজারিত হয়েছে মানে অপরকে কি করেছে জারিত করেছে। এ কি করেছে, পটাশিয়াম ডাইক্রোমেট কি করেছে ফেরাস সালফেটকে জারিত করেছে, অর্থাৎ একে কি করছে জারিত করছে। তাহলে এ কি ধরনের পদার্থ, পটাশিয়াম ডাইক্রোমেট হলো হচ্ছে জারক পদার্থ। কি ধরনের পদার্থ, একইভাবে আমি যদি বলি ফেরাস সালফেটের ক্ষেত্রে, ফেরাস সালফেট কিন্তু নিজে জারিত হয়েছে, অর্থাৎ এ কি করেছে একে বিজারিত করেছে, তার মানে এ কি করতে সাহায্য করেছে পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করতে সাহায্য করেছে। তাহলে ফেরাস সালফেট এখানে কি ধরনের পদার্থ, বিজারক পদার্থ। তাহলে আবার বলছি, আবার একটু তোমরা ভালো মতো শুনে নাও, জারক পদার্থ কাকে বলে, যে সমস্ত পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অন্য পদার্থকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় তাকে বলবো আমরা জারক পদার্থ। এবং যে সমস্ত পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় নিজে
জারিত হয় কিন্তু অন্যকে বিজারিত করে তাকে বলবো আমরা কি বিজারক পদার্থ। তাহলে জারক পদার্থ এবং বিজারক পদার্থ কাকে বলে সেটা আমরা বুঝে গেলাম এবং সেটা আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহারটা করতে পারলাম, কোনটিকে আমরা জারক পদার্থ বলবো এবং কোনটিকে আমরা বিজারক পদার্থ বলবো। এভাবে তোমাদের বইয়ে দেখবে জারক পদার্থ কাকে বলে এবং বিজারক পদার্থ কাকে বলে, আমি যে সংজ্ঞাটা বললাম অর্থাৎ কাকে বলে যেটা বললাম সেটাই দেখবে বইয়ে লেখা আছে। এবং এই সংজ্ঞাটা আমাদের নতুন কিছু নয়, এই সংজ্ঞাটা আমরা কিন্তু সপ্তম শ্রেণী থেকে যবে থেকে জারণ বিজারণ পড়ি তবে থেকে আমরা কিন্তু জারক পদার্থ কাকে বলে এবং বিজারক পদার্থ কাকে বলে এই সংজ্ঞাটাই পড়ে আসে। অর্থাৎ এই সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা এতদিন কোনো পরিবর্তন পাইনি। আমরা যে পরিবর্তনটা পেয়েছিলাম যে কারণে আমাদের একটা এই জারণ বিজারণের সমস্যা হতো সেটা হচ্ছে জারণ এবং বিজারণের সংখ্যায়। জারণ এবং বিজারণের যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যায় আমরা আগের পর্বে আলোচনা করেছি, এই পর্বে জারণ বিজারণের সংখ্যা নিয়ে আলোচনা করব না। আচ্ছা, এই পর্বে আরেকটু কিছু আর যেটা আজকে এর পরে যেটা বোঝাবো, এবার দেখো একটি বিক্রিয়ায় জারণ এবং বিজারণ দুটো প্রক্রিয়ায় একই সাথে ঘটতে থাকে। তাহলে এবং এক একটি প্রক্রিয়াকে অর্থাৎ কখনো এই জারণ বা বিজারণ এককভাবে কোনো বিক্রিয়ায় ঘটতে পারে না। অর্থাৎ কোনো বিক্রিয়ায় কোনো একটি পদার্থ যদি জারিত হয় অন্য একটি পদার্থ অবশ্যই বিজারিত হবে, অর্থাৎ জারণ বিজারণ একই সঙ্গে ঘটবে। এবার আমি এই বিক্রিয়াটিকে যদি আমি জারণ বিক্রিয়াটিকে আলাদাভাবে লিখি, অর্থাৎ কার জারিত হচ্ছে, কে জারিত হচ্ছে, ফেরাস সালফেট জারিত হচ্ছে। কিসে জারিত হচ্ছে? ফেরাস সালফেট জারিত হচ্ছে ফেরিক সালফেটে। অর্থাৎ এই বিক্রিয়াটি আমি একটি লিখলাম। অর্থাৎ কি বললাম, আমি এখানে জারণ বিক্রিয়াটিকে লিখলাম এবং বিজারণ বিক্রিয়াটিকে যদি আমি আলাদা করে লিখি, বিজারণ বিক্রিয়ায় কে বিজারিত হচ্ছে? পটাশিয়াম ডাইক্রোমেট। এটা বিজারিত হয়ে কি তৈরি করছে? ক্রোমিয়াম সালফেট। তাহলে এটি জারিত হচ্ছে এবং এটি বিজারিত হচ্ছে। তাহলে এই এক একটি বিক্রিয়াকে আমরা বলবো হলো হচ্ছে অর্ধকোষ বিক্রিয়া। তাহলে অর্ধকোষ বিক্রিয়া কাকে বলে? কোনো একটি বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সাথে ঘটে। এবার এই জারণ এবং বিজারণ বিক্রিয়াটিকে এককভাবে যদি লেখা হয় তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো কি? অর্ধকোষ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা এই দ্বিতীয় পর্বে মোটামুটি যে মানে ইনঅর্গানিক যে কম্পাউন্ডগুলো আছে অর্থাৎ অজৈব যে যৌগগুলো আছে, অজৈব যৌগগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা জারণ সংখ্যা আমরা ক্যালকুলেশন করব সেটা মোটামুটি শিখে গেছি। এবার আমরা কিছু জৈব যৌগের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত যৌগে কোভ্যালেন্ট বন্ড আছে অর্থাৎ সমযোজী বন্ধন যুক্ত যে সমস্ত যৌগগুলো আছে সেই যৌগগুলোর ক্ষেত্রে আমরা একটু জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করে সেই বিক্রিয়াগুলোকে একটু সেইগুলো কিভাবে আমরা জারণ সংখ্যাটা ক্যালকুলেশন করব সেই জিনিসটা আমরা একটু আজকে একটু শুরু করছি। যেমন ধরে নিই একটি মৌল এ আরেকটি অপর মৌল বি এর সাথে একটি সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। কি বললাম? এ পরমাণুটি বি পরমাণুর সাথে একটি সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। তাহলে যদি কোনো একটি সমযোজী বন্ধন থাকে, সমযোজী বন্ধনের দুটি আলাদা আলাদা মৌল থাকে, তখন কি হবে? যে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটি যদি একযোজী মৌল হয় তখন তার জারণ সংখ্যাটা -1 হবে এবং যেটি কম তড়িৎ ঋণাত্মক সেটির +1 হবে। তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন হাইড্রোজেন ক্লোরাইড HCl, এই HCl অণুতে H এবং Cl এই দুটো পরমাণু একটি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এবার আমরা সবাই জানি যে ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা থেকে বেশি এবং ক্লোরিন পরমাণুটি হলো হচ্ছে একটি একযোজী মৌল। তাহলে ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যাটা হবে হলো হচ্ছে -1 ধরে নিই এবং হাইড্রোজেন পরমাণুর জারণ সংখ্যাটা আমরা কত ধরে নিই? +1। বোঝা গেছে? এবার যদি ধরো কোনো CH বন্ধন থাকে অর্থাৎ কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানি? কার্বন হাইড্রোজেন যদি বন্ধন থাকে এটাও একটি সমযোজী বন্ধন। এবার এখানে দেখো কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে আমরা জানি যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি হলে কার্বন এখানে আমরা -1 ধরবো এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মক জারণ অবস্থাকে আমরা +1 ধরবো। ঠিক আছে?
তাহলে এই ধরনের এইগুলো হচ্ছে এই জারণ অবস্থাটা যে আমরা ক্যালকুলেশন করব সেটা হলো হচ্ছে বেসিক্যালি আমরা জৈব যৌগগুলো যেগুলো আছে সেই যৌগগুলোর ক্ষেত্রে ব্যবহার করি। যেমন আমরা ধরে নিই খুব পরিচিত একটা আমাদের জৈব যৌগ, যেমন হচ্ছে মিথেন, সবাই আমরা চিনি। মিথেনের ফর্মুলা কি? CH4। এবার দেখো কার্বন এর সঙ্গে 4টি এক বন্ধন সমযোজী মানে এক বন্ধনের সমযোজী এক বন্ধনে যুক্ত আছে হাইড্রোজেনগুলো। তাহলে দেখো এই কার্বন হাইড্রোজেন বন্ধনের মধ্যে প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণুর জারণ অবস্থাটা কত? +1, কারণ কার্বন হাইড্রোজেনের মধ্যে কার্বন হচ্ছে বেশি তড়িৎ-ঋণাত্মক, তাহলে এটারও +1 এবং এটারও কত জারণ অবস্থাটা +1। তাহলে কার্বনের জারণ অবস্থাটা কত হবে? প্রত্যেকটার জন্য -1 করে হবে, তাহলে মোট কত হবে? -4 হবে। অর্থাৎ কার্বনের জারণ অবস্থাটা মিথেন মৌলে কার্বনের জারণ অবস্থাটা হচ্ছে -4 আর হাইড্রোজেনেরটা হচ্ছে +1। ক্লিয়ার? বোঝা গেল? যেমন হচ্ছে একটি অজৈব যৌগ আমি যদি ধরি অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে হচ্ছে NH3, হাইড্রোজেন গুলো কত করে হবে? +1 করে, যেহেতু নাইট্রোজেন আর হাইড্রোজেন একযোজী বন্ধনে যুক্ত। দেখো অ্যামোনিয়ার স্ট্রাকচারটা কেমন, এইরকম। এবার দেখো হাইড্রোজেন গুলো প্রত্যেকটি কত? +1 করে, প্রত্যেকটি জারণ অবস্থাটা কত? +1 করে, তাহলে নাইট্রোজেনের কত হবে? প্রত্যেকটির জন্য -1 হবে, তার মানে নাইট্রোজেনের কত হবে? -3 হবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা যদি কোনো সমযোজী যৌগ থাকে তাহলে আমরা এইভাবে আমরা জারণ অবস্থাটাকে ক্যালকুলেশন করতে পারি। যেমন হচ্ছে আরেকটু উদাহরণ দেখাই, যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড মানে কি? CH3COOH। এবার এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, দেখো এই যৌগটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে CH3 মানে এই H এই H এই H, আবার C, আবার তার সাথে দ্বিবন্ধনে যুক্ত OH। ঠিক আছে, এবার দেখো কার্বন হাইড্রোজেনের বন্ধনের জন্য কত? কার্বন হাইড্রোজেনের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি তড়িৎ-ঋণাত্মক? কার্বন, তাহলে হাইড্রোজেনটা হচ্ছে +1 হবে, কার্বনটা -1 হবে, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন +1 হলো। আচ্ছা, এবার এই কার্বন কার্বন বন্ধনের মধ্যে দেখো কার্বন কার্বন বন্ধনের মধ্যে যেহেতু দুটো একই পরমাণু আছে, তাহলে এদের মধ্যে কোনো কি হবে না? কারোরই চার্জ সেপারেশন হবে না। অর্থাৎ এর মধ্যে যে শেয়ার্ড পেয়ার ইলেকট্রন থাকবে, অর্থাৎ যে বন্ধনে যে দুটো ইলেকট্রন থাকবে সেই দুটো ইলেকট্রন কোনো পরমাণুর দিকেই কি হবে না? শেয়ারিং হবে না। অর্থাৎ এর জন্য এই বন্ধনের জন্য কোনো কি হবে না? জারণ সংখ্যা যুক্ত হবে না। তাহলে এই কার্বনের জারণ সংখ্যাটা হবে, জারণ অবস্থাটা হবে হচ্ছে প্রত্যেকটি হাইড্রোজেনের জন্য -1 করে, তাহলে তিনটে হাইড্রোজেনের জন্য -3, এবং এই কার্বনের জন্য জারণ অবস্থাটা কত? 0, তাহলে মোট জারণ অবস্থাটা হবে হচ্ছে -3। একইভাবে এই কার্বন পরমাণুতে দেখো এই কার্বন পরমাণুতে এই কার্বন কার্বনের জন্য জারণ অবস্থাটা 0, আবার এইখানে যে অক্সিজেনের জন্য এখানে একযোজী মানে এক বন্ধনে যুক্ত অক্সিজেন পরমাণু আছে, এবং কার্বন অক্সিজেন পরমাণুর মধ্যে কে বেশি তড়িৎ-ঋণাত্মক? অক্সিজেন, তাহলে অক্সিজেনটা এর জন্য হচ্ছে কত? -1। বোঝা গেছে? তাহলে এই অক্সিজেনের জন্য -1, এবং এখানে যেহেতু দ্বিযোজী অক্সিজেন আছে তার জন্য -2, তাহলে মোট হচ্ছে -2 এই অক্সিজেনের জন্য, আর এই অক্সিজেনের জন্য +1, তাহলে +1, সরি এর জন্য -2, তাহলে এর জন্য +2 হবে, সরি +2 +1, তাহলে কত হবে? +3। এই কার্বন পরমাণুর জারণ অবস্থাটা কত হবে? +3। এই অক্সিজেনের জারণ অবস্থাটা কত হবে? -2, আর এই অক্সিজেনে এটা হচ্ছে -1 এই কার্বনের জন্য, এবং এই হাইড্রোজেনের জন্য এই হাইড্রোজেনটা যেহেতু +1, তাহলে এই হাইড্রোজেনের জন্য এখানে একটা অক্সিজেন -1 হবে, তাহলে -2, তাহলে এই অক্সিজেন পরমাণুর জারণ অবস্থাও -2 হলো, এই অক্সিজেন পরমাণুর জারণ অবস্থা -2 হলো, এই কার্বন পরমাণুর জারণ অবস্থা +3 হলো, এই কার্বন পরমাণুর জারণ অবস্থা -3 হলো, এবং এই হাইড্রোজেনগুলো হচ্ছে +1 করে হলো। তাহলে বোঝা গেল আমরা কিভাবে একটি জৈব যৌগে আমরা জারণ অবস্থাটাকে নির্ণয় করব। তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে অ্যাসিটালডিহাইড, ধরো AH3CHO, এটাকে যদি ভেঙে লিখি এইখানে প্রত্যেকটি মৌলের অর্থাৎ প্রত্যেকটি পরমাণুর জারণ অবস্থা কত হবে। ঠিক আছে, এটা তোমরা আমাকে একটু ক্যালকুলেশন করে বলবে এবং কমেন্ট করে জানাবে, এবং আমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা এটা করে আমাকে ফটো তুলে পাঠাবে যে এইটা কোন পরমাণুর জারণ অবস্থা কত।
তোমরা যদি আমাকে এটা করে দেখাও তাহলে বুঝতে পারবো তোমরা আমার ক্লাস থেকে কিছু বুঝতে পারছো। যদি ক্লাস থেকে বুঝতে না পারো তাহলেও আমাকে কমেন্ট করে জানাবে, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে যে তোমাদের কোথাও কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেই জায়গাটা আমি আবার আলোচনা করতে পারবো। তোমরা যদি আমাকে কমেন্ট করে না জানাও বা তোমরা যদি আমার আমি যে প্রশ্নগুলো করতে দিচ্ছি বা যে কাজগুলো করতে দিচ্ছি সেই কাজগুলো রিপ্লাই যদি না দাও, তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা কতটা বুঝতে পারছো বা আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি। তো তোমরা জিনিসগুলো, এই ভিডিওগুলো একটু স্কিপ না করে ভিডিওগুলো দেখার চেষ্টা করো। আশা করি দেখলে সবই বুঝতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমার নম্বরে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সব রকম সাহায্য করতে প্রস্তুত আছি। ঠিক আছে, এবার এখন যেটি পড়বো এখন হলো হচ্ছে কিছু যৌগ আছে যাদের জারণ সংখ্যাটা একটু ব্যতিক্রম। যেমন হলো হচ্ছে প্রথম যে যৌগটা সেটা হলো হচ্ছে ক্রোমিয়াম পেন্টঅক্সাইড। নাম কি? ক্রোমিয়াম পেন্টঅক্সাইড। বোঝা গেছে? ক্রোমিয়াম পেন্টঅক্সাইড আমরা যেভাবে জারণ সংখ্যা ক্যালকুলেশন করা শিখেছি, সেই ক্যালকুলেশন আমি যদি করি, ক্রোমিয়ামের আমি যদি জারণ সংখ্যাটা বের করতে চাই, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা যেহেতু জানি না সেহেতু আমি কি ধরে নেব? এক্স ধরে নেব। এবং অক্সিজেনের জারণ অবস্থাটা আমরা সবসময় জানি -2 করে, তাহলে অক্সিজেন কটা আছে? 5টা, অর্থাৎ 0। তাহলে কি হলো? x - 10 = 0। তাহলে x = কত হয়? +10। অর্থাৎ ক্রোমিয়ামের জারণ অবস্থাটা কত হচ্ছে? +10। আমি যেভাবে এতদিন গত পর্বে আমি যেভাবে জারণ অবস্থা ক্যালকুলেট করা শিখেছি সেই রকম ভাবে করলে আমার ক্রোমিয়ামের জারণ অবস্থাটা হচ্ছে +10, কিন্তু এটা ভুল। এবার প্রশ্নটা হচ্ছে কেন ভুল? স্যার কি করে বুঝলাম আমরা এই জারণ অবস্থাটা ভুল আছে? দেখো, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি লিখি তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d আগে লিখবো না, 4s আগে লিখবো, 2 3d কত হবে? 4। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস জানি আমরা, ফলে 3dটা কি থাকবে? হাফ ফিল্ড থাকবে, আর 4s এর থেকে একটা ইলেকট্রন কমে যাবে, অর্থাৎ 4s 1 হবে, 3d 5 হবে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে আমি লিখলাম এখানে। এবার দেখো আমাদের কোন কোন অরবিটালগুলো আমাদের ভ্যাকেন্ট আছে। দেখো, ডি তে আমার সর্বমোট ইলেকট্রন কতগুলো ধরতে পারে? 10টা, এবং এস এ আমার 2টো, অর্থাৎ এই অরবিটালটা আমার ইনকমপ্লিটলি ফিল্ড আছে এবং এই অরবিটালটা আমার কি আছে? ইনকমপ্লিটলি ফিল্ড আছে, অর্থাৎ এখনো এগুলো পরিপূর্ণ হয়নি। ডি তে সর্বমোট 10টা থাকতে পারে এবং এস এর 2টো থাকতে পারে। আর এই অরবিটালগুলো দেখো প্রত্যেকটি কিন্তু কমপ্লিটলি ফিল্ড, অর্থাৎ এস এ সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, পি তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই যে অরবিটালস গুলো আছে এই অরবিটালগুলো কিন্তু সবগুলোই কি হচ্ছে? কমপ্লিটলি ফিল্ড আছে, কিন্তু দেখা যাচ্ছে 3d এবং 4s গুলো কমপ্লিটলি ফিল্ড নেই। তাহলে কি করতে হবে? তাহলে এই ক্রোমিয়াম পরমাণুটি কি সুস্থিত? না, সুস্থিত না। এটা তাহলে কি আছে? দুস্থিত। তাহলে এটিকে যদি সুস্থিত করতে হয় তাহলে হয় এখানে ডি এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কতগুলো হতে পারে? 10টা। তাহলে হয় এখানে 5টা এবং এখানে একটা ইলেকট্রন দিতে হবে, এবং এস এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2টো, তাহলে হয় এখানে 5টি দিতে হবে ইলেকট্রন এবং এখানে 2টি আরেকটি দিতে হবে। তাহলে অর্থাৎ 6টি ইলেকট্রন হয় দিতে হবে, না হয় কি করতে হবে? এই 6টি ইলেকট্রনকে বের করে নিতে হবে। অর্থাৎ তার মানে দেখা যাচ্ছে যে ক্রোমিয়াম সর্বোচ্চ 6টি ইলেকট্রনকে বন্ধন গঠনের জন্য দান করতে পারে বা 6টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ সংখ্যা হতে পারে হলো হচ্ছে +6, কখনোই তার বেশি হবে না। তার মানে আমি এখানে যে ক্যালকুলেশনটা করেছি এই ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ অবস্থা আমরা যেটা ক্যালকুলেশন করে বের হচ্ছে সেটা হলো হচ্ছে +10, কিন্তু ক্লোরিনের সর্বোচ্চ জারণ অবস্থা কত হতে পারে? +6 হতে পারে। বোঝা গেছে? তার মানে আমরা ক্যালকুলেশনটা ভুল আছে। তাহলে ক্রোমিয়াম পেন্টঅক্সাইডে ক্রোমিয়ামের সঠিক জারণ অবস্থাটা কি হবে সেটা আমাদেরকে জানতে হলে ক্রোমিয়াম পেন্টঅক্সাইডের আমি একটু স্ট্রাকচারটা দেখব।
ক্রোমিয়ামের পেন্টঅক্সাইডের স্ট্রাকচার হলো হচ্ছে অনেকটা প্রজাপতির মতন, অর্থাৎ বাটারফ্লাই স্ট্রাকচার অনেক সময় বলা হয় ক্রোমিয়াম পেন্টঅক্সাইডের স্ট্রাকচার। ক্রোমিয়াম পেন্টঅক্সাইডের স্ট্রাকচারটা হলো হচ্ছে অনেকটা বাটারফ্লাই স্ট্রাকচারের মতো। দেখো এইখানে এই যে অক্সিজেনগুলো আছে, এই অক্সিজেনগুলোকে বলা হয় পারক্সাইড অক্সিজেন। কি অক্সিজেন বলা হয়? পারক্সাইড অক্সিজেন। এবং পারক্সাইড অক্সিজেনগুলো আমরা কি করে চিনতে পারবো? পারক্সাইড লিঙ্কেজ হলো হচ্ছে ও ও, এই লিঙ্কেজটাকে বলা হয় পারক্সাইড লিঙ্কেজ। এবং এই পারক্সাইড লিঙ্কেজে অক্সিজেনগুলোর জারণ অবস্থাটা হলো হচ্ছে -1 করে। বোঝা গেছে? তাহলে পারক্সাইড লিঙ্কেজে অক্সিজেনের জারণ অবস্থাগুলো কি? -1 করে। তাহলে এটার জারণ অবস্থা কত হলো? -1, এটার জারণ অবস্থা -1, এটার জারণ অবস্থা -1, এটার জারণ অবস্থা -1 এবং এটার জারণ অবস্থাটা কত? -2। তাহলে এর সর্বমোট জারণ অবস্থাটা কত হলো হচ্ছে +6। এটার প্লাস জন্য +1, এটার জন্য +1, এটার জন্য +1, এটার জন্য +1 এবং এটার জন্য +2। তাহলে কত হলো? মোট +6 হলো। তাহলে মিলে গেল। তাহলে ক্রোমিয়ামের জারণ অবস্থাটা কত হচ্ছে? +6। এবার তোমাদেরকে বলি, তাহলে স্যার আমরা কি করে বুঝবো পারক্সাইড লিঙ্কেজে পারক্সাইডের যে অক্সিজেন আছে সেটা হলো হচ্ছে -1? এটা একটা হলো হচ্ছে মনে রাখতে হবে, অথবা আমি যদি সহজ করে বোঝাই, এখানে একটু দেখো, এই যে ক্রোমিয়াম এবং অক্সিজেন যে বন্ধনটা, এই অক্সিজেনটা কার কার সঙ্গে বন্ধনে যুক্ত আছে? একটা হলো হচ্ছে ক্রোমিয়ামের সঙ্গে যুক্ত আছে, আর একটা হলো হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত আছে। দেখো সেম পরমাণু যদি হয়, একই পরমাণু যদি হয়, তার জন্য কোনো জারণ অবস্থা হবে না। এবং এখানে অক্সিজেন আর ক্রোমিয়াম যে বন্ধনটা আছে, অক্সিজেন ক্রোমিয়ামের মধ্যে অক্সিজেন হচ্ছে ক্রোমিয়ামের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, তার জন্য এটা হবে সমযোজী এক বন্ধনে যেহেতু যুক্ত আছে, তাহলে এর জন্য এদিকে হবে -1, এর জন্য এদিকে হবে +1 এবং এর জন্য 0। তাহলে -1 + 0 করলে -1 হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? ওই আগে যে সমযোজী বন্ধনে আমরা কি করে জারণ অবস্থা ক্যালকুলেট করব, সেইভাবেই কিন্তু এই আমরা পারক্সাইড অক্সিজেনের যে জারণ অবস্থা -1 হয় সেটা খুব সহজেই আমরা কিন্তু বলতে পারলাম। তাহলে এরকম কতগুলো ব্যতিক্রমী জারণ অবস্থা আছে। ব্যতিক্রমী জারণ অবস্থা আছে আবার একইভাবে বলি, যেমন হলো হচ্ছে পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড বা পার মনোসালফিউরিক অ্যাসিড। পার মনোসালফিউরিক অ্যাসিডটা কি? পার মনোসালফিউরিক অ্যাসিড, এটার সংকেত সূত্রটা হলো হচ্ছে, এটার ফর্মুলাটা হলো হচ্ছে H2SO5। এবার দেখো H2SO5 আমি যদি এর নরমাল, আমি যদি যেভাবে আমরা জারণ অবস্থাটা ক্যালকুলেট করি সেইভাবে জারণ অবস্থাটা ক্যালকুলেট করি, তাহলে +1 হাইড্রোজেনের কটা আছে? দুটো আছে, প্লাস সালফারের বের করছি যেহেতু x ধরে নেব, অক্সিজেনের কত করে? -2 করে কটা আছে? 5টা, সমান সমান 0। তাহলে আমরা এইভাবে যদি ক্যালকুলেট করি +2 + x - 10 সমান সমান 0, তাহলে x আমার বের হচ্ছে হলো হচ্ছে +8। বোঝা গেল? তাহলে সালফারের জারণ অবস্থাটা হচ্ছে +8, কিন্তু সালফারের জারণ অবস্থা +8 এটা ভুল, কারণ সালফারের সর্বোচ্চ জারণ অবস্থা হতে পারে +6। কেন সেটাও আমি বুঝিয়ে বলি। সালফারের অ্যাটমিক নাম্বার কত, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কত? 16। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে এর সর্ববহিস্থ কক্ষ যে 3s আছে সেখানে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। তাহলে সর্ববহিস্থ কক্ষে যেহেতু 6টি ইলেকট্রন আছে, এই 6টি ইলেকট্রন হলো হচ্ছে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, তার মানে সালফারের সর্বোচ্চ জারণ অবস্থাটা হতে পারে +6। তার মানে এই যে এইভাবে আমরা জারণ অবস্থাটা আমরা যে ক্যালকুলেট করছি, তার মানে এটা ভুল আছে। এটি হলো হচ্ছে একটি ব্যতিক্রমী জারণ অবস্থা। তাহলে দেখি আমার এর স্ট্রাকচারটা আমি যদি দেখি, পার মনোসালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা অনেকটা এইরকম, H বন্ড O S ডবল বন্ড O ডবল বন্ড O O O H 1 2 3 4 5, এই যে H2SO5। এটি হলো হচ্ছে পার মনোসালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব সহজেই যে এই যে এখানে একটা অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে, তার মানে এই অক্সিজেনগুলো হচ্ছে কিন্তু পারক্সাইড অক্সিজেন। পারক্সাইড অক্সিজেনের আমরা জারণ অবস্থা খুব ভালোভাবেই জানি যে -1, এই হাইড্রোজেনটা +1, এই হাইড্রোজেনটা +1, এটা পারক্সাইড হাইড্রোজেন না, তার মানে এটা -2 হবে, এটাও -2 হবে, এটাও -2 হবে। তাহলে কত হলো দেখো, একটু গুণে দেখো, যে সরি এটা হলো হচ্ছে এই অক্সিজেনটা হলো হচ্ছে এর জন্য -1, আর এই সালফার আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি তীব্র ঋণাত্মক, তাহলে এর জন্য
-1, তাহলে এটা -2ই হবে। হ্যাঁ ঠিকই আছে। তাহলে এবার দেখো এই সালফারের অক্সিডেশন স্টেটটা কত, তাহলে এটা হলো হচ্ছে -2, এটা হলো হচ্ছে -2। ও এর জন্য তো এটা -1 না, এটা হলো এর জন্য -1, এর জন্য -1, তাহলে এর জন্য এটা হচ্ছে দেখো এখানে যে -2টা, -2এর মধ্যে এর জন্য একটা -1, এই সালফারের জন্য একটা -1, তাই সেই হিসাবে -2 হচ্ছে। তাহলে এর জন্য এখানে এর জন্য কিন্তু আমি +1 ধরবো এই অক্সিজেনটার জন্য, আর এই অক্সিজেনটার জন্য +2 ধরবো, এই অক্সিজেনটার জন্য +2 ধরবো, আর এই অক্সিজেনটার জন্য +1 ধরবো। তাহলে দেখো +6, বোঝা গেছে? তাহলে সালফারের সর্বমোট জারণ অবস্থাটা হলো হচ্ছে +6। অথবা এইভাবেও আমরা করতে পারি, হাইড্রোজেন আছে +1 করে দুটো আছে, প্লাস সালফারের X, প্লাস অক্সিজেন, দুটো অক্সিজেন পারঅক্সাইড অক্সিজেন আছে ওই জন্য -1 করে দুটো, আর তিনটে অক্সিজেন আছে -2 করে, সমান সমান 0। এটা ক্যালকুলেশন করলেও x +6 বেরোবে। এইভাবেও আমরা পার মনোসালফিক অ্যাসিডে করতে পারি। তাহলে একটি হলো হচ্ছে ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড, ব্যতিক্রমী জারণ সংখ্যা আছে, আরেকটি হলো পার মনোসালফিক অ্যাসিড যার হলো ব্যতিক্রমী জারণ সংখ্যা আছে। আর একটি যৌগ যেটা আমি বলে দিচ্ছি, এই তিনটে যৌগই তোমাদের সিলেবাসে আছে, এই তিনটে যৌগই জেনারেলি আসে, এবং তোমাদের জারণ অবস্থা কিন্তু সবসময় এই ব্যতিক্রমী যে যৌগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে বের করতে দিবে, অথবা জৈব যৌগের ক্ষেত্রে তোমাদের জারণ অবস্থাটা বের করতে দেবে। সেই তাহলে ব্যতিক্রমী জারণ অবস্থাগুলো একটু মনে রাখবে, এই যৌগগুলো কি কি আছে। আরেকটি হলো হচ্ছে পার ডাই সালফিউরিক অ্যাসিড। তাহলে পার ডাই সালফিউরিক অ্যাসিডটা কি? পার ডাই সালফিউরিক অ্যাসিডটা হলো হচ্ছে H2S2O8, নাম কি? পার ডাই সালফিউরিক অ্যাসিড। পার ডাই সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে পার ডাই সালফিউরিক অ্যাসিডে একইভাবে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে +1 করে দুটো হবে, সালফার হলো হচ্ছে X করে দুটো আছে, তাহলে 2x, প্লাস অক্সিজেন হলো হচ্ছে -2 করে 8টে আছে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি দেখো, +2 + 2x -16 = 0। তাহলে হচ্ছে +2x = +14, অর্থাৎ x এর হচ্ছে +7। কিন্তু আমরা একটু আগেই আমরা ক্যালকুলেট করলাম যে সালফারের সর্বোচ্চ জারণ অবস্থা হতে পারে +6, তাহলে এটাও হলো হচ্ছে ভুল আছে, এভাবে আমরা যে ক্যালকুলেট করছি সেটা ভুল আছে। তাহলে এর স্ট্রাকচারটা আমরা যদি একটু দেখি, লক্ষ্য করি, এর গঠনটা HOSOOSOH, ডাবল বন্ড O, ডাবল বন্ড O, ডাবল বন্ড O, ডাবল বন্ড O। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে পার ডাই সালফিউরিক অ্যাসিডের গঠনটা অনেকটা এইরকম। তাহলে এখানে দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে পারঅক্সি অক্সিজেন আছে, বাকি সব অক্সিজেনগুলোই কিন্তু দ্বিযোজী অক্সিজেন আছে। তাহলে আমি একটু ক্যালকুলেট করি, হাইড্রোজেনগুলো হচ্ছে +1 করে দুটো আছে, আর 6টা অক্সিজেন হলো হচ্ছে -2 করে আছে, আর দুটো অক্সিজেন হলো হচ্ছে -1 করে আছে, আর দুটো সালফার আছে, তাহলে 2x = 0। তাহলে এখানে +2 -12 -2 + 2x = 0। তাহলে 2x = +12, তাহলে x = +6। তাহলে সালফারের জারণ অবস্থাটা কত বেরোলো? পার ডাই সালফিউরিক অ্যাসিডেও কিন্তু +6 বেরোলো। তাহলে এই তিনটে তোমাদের ব্যতিক্রমী জারণ সংখ্যা আছে, সেই ব্যতিক্রমী জারণ সংখ্যা সেই যৌগগুলো, তিনটে যৌগ মনে রাখতে হবে। একটি হলো ক্রোমিয়াম পেন্টঅক্সাইড, একটি হলো হচ্ছে পার মনোসালফিউরিক অ্যাসিড, এবং অপরটি হলো হচ্ছে পার ডাই সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, একটু টেকনিক্যাল কারণে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো নেক্সট আমাদের যে টপিকগুলো বেঁচে থাকলো সেটা হলো হচ্ছে নেক্সট দিন আমরা এই জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে আমরা সমতা বিধান করা শিখব। আমাদের মোটামুটি জারণ সংখ্যা কি করে নির্ণয় করব যে কোনো যৌগে, সেই জারণ সংখ্যা
আমরা নির্ণয়ের পদ্ধতিগুলো শিখে গেছি। তোমরা একটু বইটা পড়বে প্লাস ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে সবই বুঝতে পারবে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং আমি যে কাজগুলো দিচ্ছি সেই কাজগুলো তোমরা করার চেষ্টা করো, এবং তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাও। আমি তোমাদের চেষ্টা সবভাবে সমস্তভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।